শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 3 নম্বর প্রশ্নের সমাধান এখানে দেখানো হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, তাহলে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তার প্রশ্ন এখানে কি দেওয়া আছে সেটা আমরা এখানে পড়ে শোনাচ্ছি। জনাব নাজিম ঢাকার উত্তরায় 2025 সালের জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। তার রেস্টুরেন্টের কয়েকটি লেনদেন নিম্নরূপ: তৈজসপত্র ক্রয় 80,000 টাকা। তৈজসপত্র বলতে রান্নার কাজে যে উপকরণগুলো ব্যবহার করা হয় এবং খাবার পরিবেশনের কাজে, যেমন গ্লাস, প্লেট, এগুলোকে বলা হয় তৈজসপত্র। তো তৈজসপত্র কিন্তু বারবার কেনার প্রয়োজন হয় না, বিধায় এই তৈজসপত্র ক্রয়কে আমরা মূলধনজাত ব্যয় হিসেবে গণ্য করব। এরপরে সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। সাজসজ্জা কিন্তু কোনো প্রতিষ্ঠানে কিন্তু বারবার করা হয় না, একবার করার পরে সেই সাজসজ্জাটা কিন্তু দীর্ঘদিন থাকে, অনেক বছর যাবত ওই একই সাজসজ্জা থাকে, যার ফলে সাজসজ্জার কাজে যে অর্থ ব্যয় করা হয় সেটাকে আমরা মূলধনজাত ব্যয় হিসেবে গণ্য করব। প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা, মানে বিজ্ঞাপন খরচ। তো বিজ্ঞাপন খরচ কিন্তু একটি প্রতিষ্ঠান বারবার করে থাকে, যার ফলে বিজ্ঞাপন খরচকে মুনাফাজাত ব্যয় বা মুনাফাজাত খরচ হিসেবে ধরতে হবে। মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা। আমরা যারা সাইকেল বা বাইক চালাই তারা কিন্তু কিছুদিন পর পর সেটাকে সার্ভিসিং করার জন্য নিয়ে যেতে হয়, টুকটাক মেরামত। তো এটা কিন্তু বারবার করতে হয়, বিধায় এটা মুনাফাজাত ব্যয়। তো তিনি তার প্রতিষ্ঠানের কাছে যে ভ্যান গাড়ি ব্যবহার করেন সেটাকেও তার কিছুদিন পর পর মেরামত করার বা সার্ভিসিং করার প্রয়োজন দেখা দেয়, বিধায় এটা বারবার করতে হয়। এটাকেও আমরা মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য করব বা খরচ। রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো। একটি রেস্টুরেন্টে স্বাভাবিক গ্রাহকদের খাবার পরিবেশন করা হয়, এটা একটি মুনাফাজাত আয়। আবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ নানা রকম অনুষ্ঠান সেখানে আয়োজন করা হতে পারে। এটি কিন্তু নিয়মিত আয়োজনের একটি অংশ, এবং এখান থেকে প্রতিষ্ঠান যে অর্থ আয় করেন সেটা মুনাফাজাত আয়ের মধ্যে গণ্য হবে। নষ্ট রেফ্রিজারেটর চালানোর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা। কম্প্রেসার এটা ফ্রিজ মেরামত করার জন্য প্রয়োজন, এটা কিন্তু বারবার কেনার প্রয়োজন হয় না, যার ফলে এই কম্প্রেসার ক্রয়কে মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে। কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা। বেতনটা কিন্তু প্রতি মাসে দেওয়া হয়, বারবার দেওয়া হয়, এই কারণে এটা মুনাফাজাত ব্যয় বা খরচ হিসেবে গণ্য হবে। গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি 25,000 টাকা। এবার স্বাভাবিকভাবে যারা যে সমস্ত গ্রাহক ওই রেস্টুরেন্টে এসে খাবার খায় তাদের সেবা প্রদানের বিনিময়ে প্রতিষ্ঠান 25,000 টাকা গ্রহণ করেছে, এটা মুনাফাজাত আয়ের একটি অংশ। ভাড়া পরিশোধ, রেস্টুরেন্ট ভাড়া নেওয়া হয়েছে, সেখানে প্রতি মাসে ভাড়া দিতে হবে, এটা মুনাফাজাত ব্যয় বা খরচ। আলমারি ক্রয় 25,000 টাকা। আলমারি ক্রয় কিন্তু কেউ বারবার কিন্তু করে না, এটা একবার করার পর অনেক বছর, 5, 7, 10 বছর, 20 বছরও যেতে পারে, সেইটা এই প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হয়, বিধায় এটা মূলধনজাত ব্যয়ের একটি অংশ। শিক্ষার্থীরা, এখানে মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে যে প্রশ্ন আমাকে বের করতে বলেছে সেটা হলো মুনাফাজাত আয়। আমরা এখানে মুনাফাজাত আয় মাত্র 2টা পেয়েছি, একটা রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় হলো, এবং অপরটি হলো গ্রাহকের সেবা প্রদানের জন্য প্রাপ্তি। এই দুটাই কিন্তু এই অঙ্কের মুনাফাজাত আয়।
শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি লেনদেন মুনাফাজত এর মধ্যে আসবে। একটি হলো জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা এবং গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি 25,000 টাকা। তো টোটালি এখানে 47,000 টাকা আমার মুনাফাজত এর মধ্যে দেখাতে হবে। এখন খ নম্বরে মুনাফাজাত খরচের পরিমাণ নির্ণয় করো। মুনাফাজাত খরচ আর মুনাফাজাত ব্যয় কিন্তু একই কথা। এই দুইটা খাতে আমাকে বারবার অর্থ খরচ করতে হয়। এখন এখানে মুনাফাজাত খরচ বা ব্যয় কোনটি হবে সেটা কিন্তু আমি যখন লেনদেনগুলো আলোচনা করেছিলাম আমি তখনই কিন্তু সেটা ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম। এখন শুধুমাত্র এখানে লেনদেনগুলো উপস্থাপন করে তার যোগফলটা আমি দ্বিতীয় ঘরে দেখাবো এবং আমি এখানে জেড টানবো। এখানে তিনটি লেনদেন আমাদের মুনাফাজাত খরচের মধ্যে আসবে। একটি হলো ভ্যান গাড়ি মেরামত 1,000 টাকা, অপরটি হলো বেতন প্রদান 9,000 টাকা এবং ভাড়া পরিশোধ 50,000 টাকা, যার ফলে টোটাল মুনাফাজাত খরচের পরিমাণ 60,000 টাকা। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে আমার মুনাফা জাতীয় খরচ এখানে 60,000 টাকা। আমাকে গ নম্বরে যে কাজটি করতে বলেছে সেটা হলো কি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। তো আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয় অর্থ হলো যে খাতে অর্থ খরচ করতে হয় একবার, কিন্তু অনেক বছর সেই ব্যয়ের ফলে সুবিধাটা পাওয়া যায় এবং এর ফলে প্রতিষ্ঠান ওই স্থায়ী সম্পত্তি অর্জন করে এবং সেই সম্পত্তির মালিকানা লাভ করে। এটাই কিন্তু মূলধনজাত ব্যয় এবং বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের মধ্যে পার্থক্য। যেমন আমি যদি একটি মোবাইল ফোন ক্রয় করি, এটা আমি 2 বছর বা 3 বছর ব্যবহার করতে পারবো। তা এইটা পিছনে আমাকে অর্থ খরচ করতে হলো এবং 2-3 বছর মানে 1 বছরের বেশি আমি সুবিধাটা পাচ্ছি এবং এই ফোনের মালিকানা কিন্তু আমার, যার ফলে এটা কিন্তু মূলধনজাত ব্যয়। আর বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের ফলে কিন্তু 1 বছরের সুবিধা পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এর ফলে কোনো সম্পত্তির মালিকানা কিন্তু অর্জন করা যায় না। এটাই কিন্তু মূলত পার্থক্য। এই অঙ্কে মূলধনজাত ব্যয়ের মধ্যে আসবে তৈজসপত্র ক্রয়, সাজসজ্জা সামগ্রী ক্রয়, তারপরে নতুন কম্প্রেসার ক্রয় এবং আলমারি ক্রয়। এই চারটাই কিন্তু মূলধনজাত ব্যয়।
হ্যাঁ, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে মূলধনজাত ব্যয়ের মধ্যে 4টি লেনদেন এখানে চলে, আমি এখানে দেখিয়েছি যে 4টি আসবে। এখন যোগফলটা আমাকে দেখাতে হবে। 80,000 যোগ 20,000 যোগ 8,000 যোগ 25,000। তাহলে 1,33,000 টাকা কিন্তু আমার এই অঙ্কের মূলধনজাত ব্যয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আগামীতে আমি 4 নম্বর এবং 5 নম্বর অঙ্কের সমাধান নিয়ে ধারাবাহিক ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।